বলতে খেয়াল করো, যে কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন আমার কাছে আসবে, সেই ক্লায়েন্টের প্রথমেই চেষ্টা করতে হবে, আমার ফার্স্ট কাজ, আমি এখানে 5 স্টেপ অ্যাপ্রোচ বলি অলওয়েজ, এই স্টেপে খুবই ভালো কাজ করে। প্রথমেই জিজ্ঞাসা করবা ওর কাজটা কি, আইডিয়া নেওয়ার ট্রাই করবা, ওর রিকোয়ারমেন্টটা খুব দ্রুত বুঝে নিয়ে নিবা। রিকোয়ারমেন্ট এবং আইডিয়া বোঝার জন্য দুইটা ওয়ে থাকে, একটা চ্যাট, একটা ভিডিও কল। সাধারণত ফাইবারে ক্লায়েন্টরা মেসেজেই কনভারসেশন করতে পছন্দ করে। সেই ক্ষেত্রে তোমার যত কোশ্চেন লাগে তুমি কোশ্চেন করবা। রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর মেইন পার্টই হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝে নেওয়া, যে ভাই এটা কি চাইছে, কেন চাইছে, কখন চাইছে। এবং এই কোশ্চেনগুলো যখন করতে থাকবা, তখন ক্লায়েন্টরা তোমার, মানে অনেকে মনে করে যে আমি কোশ্চেন করলে ক্লায়েন্টরা মনে হয় লজ্জা পাবে, এবার এই ক্লায়েন্ট ভাববে যে কি এই ছেলে এটাও বুঝে না, এরকম না। একদম ক্লিয়ারলি জিজ্ঞাসা করো, কি কি লাগবে সেটা চাও। এর পরের যে সেকেন্ড পার্ট, এটা হইতেছে আমাদের বাজেট। কাজটা বুঝে নেওয়ার পর বাজেট সাধারণত কারা বলে, বাজেট সাধারণত যারা সেল করে তারাই বলে। ফলের দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, আমরা ক্রেতা, বায়ার, সেলার সাহেবকে জিজ্ঞাসা করি, ভাই এই 1 কেজি ডালিমের দাম কত? সে বলে 400 সামথিং। তাহলে বাজেট ন্যাচারাল ওয়েতে যে সেল করে সেই বলে, অর্থাৎ আমরা ফ্রিল্যান্সারই বলার কথা। বাট আমাদের কেস স্টাডি থেকে আমরা দেখছি, আমরা অনেক সময় অনেক বেশি বাজেট বলে ফেলি, আবার অনেক সময় অনেক কম বাজেট বলে ফেলি, দুটোই খারাপ। তুমি চিন্তা করো, তুমি আহ একটা সাইকেল কিনবা, হ্যাঁ, রেসিং সাইকেল। তোমার পাশের বাসায় একজন রেসিং সাইকেল কিনছে, জিজ্ঞাসা করলা কত দাম, 60,000 টাকা। তুমি সাইকেলের দোকানে গেলা, তো তোমার একটা সাইকেল পছন্দ হয়েছে, জিজ্ঞাসা করলো এটার দাম কত, বললো যে 1 লাখ টাকা। তুমি চিন্তা করবা না, এই আগে পাশের যে ভাইয়াটা 60,000 টাকা দিয়ে কিনছে, এটা তো অনেক ভালো চলে, আমার 1 লাখ টাকা দিয়ে সাইকেল কেনার দরকার নেই। আবার আরেকটা সাইকেলে হাত দিলে ওটা দেখলা 10,000 টাকা। তুমি চিন্তা করবে না, এটা মনে হয় ভালো হবে না, ব্রেকিং সিস্টেম টিস্টেম মনে হয় ভালো হবে না। তাইলে ওভার বাজেট লো বাজেট দুটোই খারাপ। সুতরাং এক্সাক্ট বাজেট ম্যাচ, মানে তুমি চিন্তা করো ক্লায়েন্টের দিক থেকে আর কি, মানে ক্লায়েন্ট চিন্তা করবে যে তুমি একটা, ও মনে মনে ধরে রাখছে ওই যে একটা ল্যান্ডিং পেজে আমি $100 করাই নিবো। And তুমি বাজেট বললা যে ভাই এটার $500, ও ভাববে ও ওভার কোয়ালিফাইড, এত ভালো ফ্রিল্যান্সার আমার দরকার নেই। আবার যখন $10 বলবা, তখন ও ভাববে যে কি না, এই কাজই জানে না, তাইলে এত কম বলতেছে কেন, তাই না? এই ক্লায়েন্টের সাইকোলজি বোঝাটা অনেক টাফ। ক্লায়েন্টের সাইকোলজি বোঝা অনেক টাফ। তবে তোমার যদি প্রিমিয়াম ফিচার থাকে, প্রিমিয়াম যদি থাকে, অর্থাৎ তুমি যদি সেলার প্লাস নামে একটা সাবস্ক্রিপশন আছে ফাইবারে, এটা নাও, তখন তুমি দেখতে পারবা অ্যাভারেজ অর্ডার প্রাইস। এখানে তোমাকে দেখাবে যে অ্যাভারেজে এই সেলারটা, মানে এই ক্লায়েন্ট এত ডলারে অর্ডার করে, সেটা বুঝতে পারা যায় হালকা পাতলা। বাট এটা তো ডিপেন্ড করবে কাজের উপরে, কোনো কাজ অনেক বড় প্রাইসের হইতে পারে, বড় কাজ নিয়ে আসে, আবার কোনো একটা ফ্রিল্যান্সার কিন্তু ছোট একটা কাজ করাইছে, সেক্ষেত্রে ছোট, তারপর অ্যাভারেজটা বুঝতে কাজে লাগে। বাট এটার থেকে বাঁচার জন্য আমার একটা সবচেয়ে বেস্ট ওয়ে হইতেছে, ভাই বাজেটটা তুমি ক্লায়েন্টের উপরে ছেড়ে দাও, অন্তত পক্ষে লেভেল 2 যাওয়া পর্যন্ত, 10টা 20টা অর্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করো যে ভাই, ক্লায়েন্ট যখন তোমার বাজেটের কথা আসবে, তখন তুমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে, ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক বাজেট ইন ইউর মাইন্ড? তখন ক্লায়েন্ট বলবে তুমি তোমার বাজেট বলো, বা অনেক সময় বলে দিতে পারে যে ভাই আমার বাজেট 50 জন, ক্লায়েন্ট বলে দিল, ঠিক আছে, বললে তো ভালোই। আর না বলে অনেক ক্লায়েন্ট বলবে তুমি বলো বাজেট, তখন তুমি রিস্ক নিবা না। তখন তুমি বলবা, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট বাজেট, আমি বাজেট নিয়ে আসলে চিন্তা করতেছি না। সো অ্যাজ আমি ফাইবারে নতুন, অ্যাজ আই এম নিউ সেলার ইন ফাইবার, আই নিড সাম হ্যাপি ক্লায়েন্টস, আই নিড সাম গুড রিভিউজ। তুমি তোমার, ইউ ক্যান সে ইউর বাজেট, তুমি তোমার বাজেটটা বলতে পারো। ব্যাস, তখন হয়তো কিছু ক্লায়েন্ট কমে তোমাকে বলবে, বাট হোয়াট এভার ইজ দ্য বাজেট, তুমি এবার চেষ্টা করো এটার সাথে অ্যাড করা, যেটাকে আমরা
তোমাকে আপসেলিং ক্রস সেলিং বুঝো? আপসেলিং কি বলো? আপসেলিং যা তোমার কাছে চাইছে এইটারই একটা বিগার ভার্সন দেওয়া। যেমন বললা যে ভাই এটা ধরো তুমি কেএফসি তে গেলা, কেএফসি তে গিয়ে বললা ফ্রেঞ্চ ফ্রাই কত, এটা 150 টাকা। তো তুমি বললা ঠিক আছে আমাকে মিডিয়াম সাইজেরটা দেন 150 টাকা। তারপরে ওই দোকানদার বলে ভাই আর মাত্র 50 টাকা অ্যাড করে আপনি ডাবল সাইজ পাইতেছেন। দিস ইজ কল আপসেলিং। তুমি তখন চিন্তা করবে ডাবল, মাত্র 50 টাকা বেশি, 300 টাকার জায়গায় আমি 200 টাকায় পাচ্ছি। এই যে একটা আপসেলিং হইলো। আরেকটা হচ্ছে ক্রস সেলিং। ক্রস সেলিং মানে কি? তুমি কিনতে গেলা যে এটা কফি কিনবো, এই কফি রিলেটেড আরো কিছু জিনিস, কফির সাথে তোমার দুধ লাগবে, চিনি লাগবে। তখন তোমার দোকানদার বলবে ভাই কফি তো নিচ্ছেন ভালো, এই কফির সাথে কিন্তু আপনার দুধ বা চিনি প্যাকেজ আমি একসাথে মাত্র 50 টাকা বেশি দিলে আপনি কিন্তু তিনটে একসাথে পাচ্ছেন। স্যুট কিনতে গেলা, বলো ভাই এই স্যুটের সাথে আপনার এই টাইটা খুবই মানাবে, মাত্র $5 দিলে আপনি এই টাইটা পেয়ে যাচ্ছেন। তাইলে রিলেটেড জিনিসপত্রকে সেল করার ওয়েটা হচ্ছে ক্রস সেলিং। সো এবার আমরা চলে যাব ক্রস সেলিং পার্টে, একটু বাজেটটা বাড়ানোর জন্য। যেমন আমরা বললাম যে ভাই ল্যান্ডিং পেজ চাইতেছো, ঠিক আছে আমি জাস্ট উদাহরণ দিতেছি ওয়েবসাইট দিয়ে। তোমার ওয়েবসাইটটা কিন্তু আমি রেসপন্সিভ করে দিব ট্যাব এবং মোবাইলের জন্য। তোমার যদি ফেসবুক পিক্সেল লাগে, অর্থাৎ ফিউচারে যদি অ্যাড রান করো, আমি ফেসবুক পিক্সেলও ইনস্টল করে দিব। ওয়েবসাইটটা যাতে গুগলে খুব ভালো রিচ পায়, আমি অন পেজ এসিওর কাজ করে দিব। আর ওয়েবসাইটের লোডিং টাইম খুব ইম্পর্টেন্ট। তোমার ওয়েবসাইট 80%-এর উপরে স্পিড থাকবে এবং 4 সেকেন্ডের মধ্যে ওয়েবসাইটটা লোড হবে। এছাড়াও তোমার ওয়েবসাইটে যদি প্রোডাক্ট সেল করতে চাও, আমি পেমেন্ট গেটওয়ে কানেক্ট করে দিব। এছাড়া একটা পপ আপ বা লিড কালেকশন ফর্মও দিব, যেখান থেকে তুমি ডাটা কালেক্ট করতে পারবা। তো এখন সে চিন্তা করবে যে ভাই আমার এটাও লাগবে, এটাও লাগবে, এটাও তো লাগবে, এটাও লাগবে, আচ্ছা পেমেন্ট গেটওয়ে বাদ দিলাম, ফর্মটা তো লাগেই। আচ্ছা তাইলে এখন তুমি ক্লায়েন্ট বাজেট বললো যে ভাই আমার বাজেট $50, তখন তুমি বলবা ঠিক আছে $50 আমার কোনো সমস্যা নাই, তুমি শুধু ল্যান্ডিং পেজ দিলে আমি $50 করে দিব। কিন্তু তুমি একটু চিন্তা করো, তোমার ল্যান্ডিং পেজের সাথে রেসপন্সিভনেস, পিক্সেল, অন পেজ এসিও, স্পিড অপটিমাইজেশন, লিড কালেক্টিং ফর্ম, এই সবগুলো জিনিস আমি করে দিব, আমাকে আর $50 বাড়ায় তুমি $100 অর্ডারটা করো। তখন ক্লায়েন্ট চিন্তা করবে না আসলে খুব বেশি চাই নাই, বা এটা বলতেই হবে এভাবে যে এই সবগুলো জিনিস তুমি অন্য যে কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে নিতে গেলে তুমি $300 নিচে করাইতে পারতা না, সেটা আমি তোমাকে মাত্র $100 দিচ্ছি। এবং এই সবগুলো সার্ভিস তোমার এখন না লাগলেও ফিউচারে লাগবেই। তো দিস ইজ কল ক্রস সেলিং। তো বাজেট, এখন ও যদি বলে না আমার এগুলো লাগবে না, ফাইন, আমার কোনো সমস্যা নেই, আমি তোমার 50-এই করে দিচ্ছি, করো, বসেই তো আসো। বসে না থেকে একটা ক্লায়েন্টের কাজ করে একটা রিভিউ যদি ঢুকে, হোয়াট এভার ইজ দ্য অ্যামাউন্ট, খারাপ না তো? এটা তোমার ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট। এই টাইমটা ইনভেস্ট করে অ্যাকাউন্টে কিছু রিভিউ যখন নিয়ে আসবে, অ্যাকাউন্ট অটো দৌড়াবে। তখন দেখবা তোমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসতেছে, তখন তুমি বেছে বেছে কাজ করো, সমস্যা নেই। যারা ভালো বাজেট দিবে তাদের কাজ করো, যেগুলো লো দরকার নেই কাজ করার। বাট ইনিশিয়ালি এই ক্লায়েন্ট কনভার্সন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইবার দেখবে যে তোমাকে একটা ক্লায়েন্ট দিছি, দুইটা ক্লায়েন্ট দিছি, তিনটা ক্লায়েন্ট দিছি, তুমি তিনটা ক্লায়েন্টকে বিগ বাজেট বলছো, ক্লায়েন্ট তিনোটাই চলে গেছে, একজনও অর্ডার দেয় নেই। অন্যদিকে আরেকটা ফ্রিল্যান্সার কেউ তিনটা ক্লায়েন্ট দিছে, সে তিনটা থেকে দুইটা ক্লায়েন্টকে অর্ডারে কনভার্ট করে ফেলছে। তাইলে ফাইবার অবশ্যই যে সেলার তিনটার মধ্যে দুইটা কাজ কনভার্ট করে ফেলছে তাকে আরো বেশি ক্লায়েন্ট দিবে। এই যে এটা অর্ডার কনভার্সন রেশিও, কতগুলা ক্লায়েন্টকে অর্ডারে কনভার্ট করতে পারলাম। এইটার সবচেয়ে বড় বাধা হচ্ছে বাজেট। সো ইনিশিয়ালি 10টা 20টা প্রথম কাজের ক্ষেত্রে বাজেট নিয়ে আমার সাজেশন নেগোসিয়েশন না করাই ভালো। অনেকে আমি ধরে দেখি যে ভাই একটা ওয়েবসাইট 100 150 ডলারের নিচে করবোই না। হ্যাঁ, হ্যাঁ, তোমার হয়তো পোষাচ্ছে না, তুমি চিন্তা করতেছো 15,000 টাকা আমি আসলে 7 দিন টানা কাজ করবো, দরকার নেই। ওই টাইমটা তো তুমি বসেই আছো, বসে ওই বাজারে কাজটা করলে তোমার অ্যাকাউন্টে একটা ভালো রিভিউ ঢুকলে অ্যাকাউন্টের র্যাঙ্কে আসতে হেল্প হয়, গিগটা র্যাঙ্কে আসে। সুতরাং আমি এরকম অনেক টপ রেটেড ফ্রিল্যান্সারের সাথে আসলে করছি, বিভিন্ন সাপোর্ট টাপোর্ট দিছে আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যেই।
তো তোমরা নিশ্চয়ই দেখছো আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সারের মানে আমাদের এলিট ফ্রিল্যান্সারের সংখ্যা 800+, যারা ফাইবারে লেভেল 1 লেভেল 2 টপ রেটেড কিংবা আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার। যে সাকসেস নামে যে পেজটা আছে, এটাতে গেলেই তোমরা বুঝতে পারবে আমাদের কি পরিমাণ ফ্রিল্যান্সার ফাইবারে লেভেল 1 লেভেল 2 টপ রেটেড। এটা অনেকদিন আপডেট করা হয় না, তারপরও তুমি স্ক্রল করতে করতে শেষ করতে পারবে না। সব আমাদের স্টুডেন্ট। এছাড়াও আমাদের এলিট ফ্রিল্যান্সারের 4টা কমিউনিটি আছে। এলিট ফ্রিল্যান্সার 1 2 3 4, প্রত্যেকটাতে 200 জন করে ফ্রিল্যান্সার আছে, যারা লেভেল 1 লেভেল 2 বা টপ রেটেড প্রত্যেকটাতে। এরা দেখো নিজেরাই নিজেদের সাপোর্ট নিচ্ছে, এলিট কমিউনিটি। তো এদের সাথে আমি বসার পর বিভিন্ন টপ ফ্রিল্যান্সার, এই তুমি কয়টা ক্লায়েন্টে কনভার্ট করছো এই মাসে, তো অনেকে দেখি অনেক ক্লায়েন্ট ছেড়ে দিচ্ছে, আবার অনেকে যাই পাইতেছে তাই নিতেছে। সো আমি করে দেখলাম যে যারা আসলে সব ক্লায়েন্টের কাজই নিচ্ছে তাদের অ্যাকাউন্টের গ্রোথ খুবই ভালো নতুন অবস্থায়। সুতরাং একটা জিনিস বলে রাখি, এরকম এলিট কমিউনিটিতে ঢোকা খুবই ইজি। তোমরা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের স্টুডেন্ট আমাদের সাকসেস স্টোরিজে লেভেল 1 লেভেল 2 এবং তুমি কোন ব্যাচের স্টুডেন্ট এরকম পোস্ট করে দিলে, যেমন আজকে একটা লেভেল পাইছে একজন, আমি জাস্ট এটা বলতেছি, এই যে লেভেল 1 এর একটা পোস্ট করছে আমাদের স্টুডেন্ট। তো একে আমরা কি করব, এই যে এলিট কমিউনিটি গ্রুপে ঢুকাই দিব। পাশাপাশি তার জন্য আলাদা কাস্টম ক্রেস ট্রেস থাকবে আর কি। তো যারাই সাকসেস পাবা বা লেভেল 1 লেভেল 2 ব্যাচ পাবা, তোমরা হচ্ছে এই সাকসেস স্টোরিজ গ্রুপটাতে পোস্ট করে দিবা। পোস্ট করে দিলেই দেখবা সবকিছু অটোমেটিক্যালি ঢুকে গেছো। কাস্টম হেল্প বা সাপোর্ট গুলো দেখবা এরা নিজেরাই নিজেদের প্রবলেম গুলো সলভ করতেছে। এটা বলতেছে এই ক্লায়েন্টের কাজটা কি করা যাবে, এই ক্লায়েন্টের আসলে 2 মাস পর নক করছে, 2 মাস পর। আচ্ছা, যাই হোক, এই যে নিজেরা নিজেদের হেল্প নিতেছে। কারো দেখা যাচ্ছে ওয়েব ওয়ার্ডপ্রেস পারে, শপিফাই পারে না, একটা শপিফাই ক্লায়েন্ট আসছে, তো দেখা যাচ্ছে এখানে জিজ্ঞাসা করতেছে শপিফাই কেউ কাজ পাইলে আমাকে একটু নক করেন। তো এই যে এভাবে একটা হেল্প। আচ্ছা, যেখানে ছিলাম, বাজেট নিয়ে নতুন অবস্থায় আসলে নেগোশিয়েট না করে ভালো খুব একটা। এরপর এস্টিমেটেড ডেডলাইন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। একটা ক্লায়েন্ট তোমার কাছে আসার পর তার মাথার মধ্যে থাকবে যে যেমন আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি, রেস্টুরেন্ট 7 দিন পর উদ্বোধন করবে, 7 দিনের মধ্যে তার ওয়েবসাইট রেডি থাকা লাগবে। তুমি বুঝতেছো তুমি 7 দিনে এই কাজ করতে পারবা না, জীবনেও নিবা না। তুমি মানে ডেডলাইন মিস এমন একটা জিনিস, আমি এমন অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, ডেডলাইন ধরো কালকে সকালে শেষ হবে, আজকে রাত পর্যন্ত আমার সাথে খুব ভালো, কালকে সকালে ডেডলাইন মিস হয়ে গেছে, 1 মিনিট পর আমার সাথে পুরো চেহারাই চেঞ্জ তার। সে বলতেছে তুমি কিছুই কাজ করো নাই, আমার তুমি কাজ পারো না, কিছুই না, শুধু শুধু আমার টাইম নষ্ট করছো। কাজ কিন্তু প্রায় শেষ, কিন্তু ডেডলাইন মিস করছি। সুতরাং তুমি তো জানো তোমার একটা কাজ করতে কতক্ষণ লাগে। ধরো একটা 5 পেজের ওয়েবসাইট দিছে, তোমার 5 পেজের ওয়েবসাইট করতে 5 দিন লাগবে মনে করো, তুমি বলবা আমার 7 দিন লাগবে। ক্লিয়ার কাট কথাবার্তা। 2 দিন এক্সট্রা কেন? কারণ ক্লায়েন্ট তোমাকে কাজ শেষ হওয়ার পর রিভিশন দিবে, এই কাজটার এখানে এখানে প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সলভ করো। যেমন এই যে ক্লায়েন্ট দুনিয়ার সমস্ত রিভিশন দিতে 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 শহীদ বানায় ফেলছে। তো এই যে রিভিশন দিচ্ছে, এই রিভিশনের জন্য তো আমার টাইম লাগবে। আমার তো ফাইবারে একটা অর্ডার ঢোকার পর সেটা টাইম ফিক্সড লক হয়ে গেছে, কাউন্টডাউন টাইমার ঘুরতেছে। সুতরাং তুমি ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতেই হবে। সেজন্য সবসময় অন্ততপক্ষে যতটুকু লাগবে তার 1 দিন 2 দিন বাড়ায় রাখবে। আবার এমন হইতে পারে একটা কাজ তুমি 7 দিনের সময় নিছো, মাঝখানে হঠাৎ আর একটা ক্লায়েন্ট অর্ডার করে ফেলছে, ওর কাজও তোমার ধরতে হচ্ছে, তাইলে তো অটোমেটিক্যালি আগের কাজটা পিছিয়ে যাচ্ছে। সুতরাং টাইম বাড়ায় নিবা। অনেক সময় ক্লায়েন্টদের টাইম অনেক থাকে, 15 দিন 20 দিনও থাকে, কিন্তু তারপরও ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্টকে খুব দ্রুত তুমি কিছু একটা দেখাও, একটা পার্শিয়াল পার্ট দেখাও, তার মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করবে, ওয়াও খুবই ভালো হচ্ছে, ক্যারি অন। তখন তুমি লেট করলেও বা পরের পার্টগুলো খারাপ করলেও ক্লায়েন্ট তোমাকে চান্স দিবে, যে আচ্ছা ঠিক আছে হয় না, এটা এটা আবার করো। কিন্তু প্রথমেই যদি তোমার আউটকাম খারাপ হয়,
তাইলে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে গেল। আবার অনেকে আমরা কাজ পুরাটা নেওয়ার পর কাজ পুরাটা শেষ করে তারপর বলি দেখো তো কেমন হয়েছে। চিন্তা করো, একটা পুরা লোগো বানাইলা, পুরা ম্যালওয়্যার ক্লিন করলা, বা পুরো একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজ করলা, বা একটা 10 পেজের ওয়েবসাইট বানাইলা। এখন ক্লায়েন্ট বললো যে ধরো 10 পেজের ওয়েবসাইটটা তুমি বানাইছো, এখন ক্লায়েন্ট বললো যে এই ওয়েবসাইটের স্ট্রাকচারই ভালো লাগে নাই, কালার কনসেপ্টই ভালো লাগে নাই। তাইলে এখন তোমার 10টা পেজে জিনিসপত্র চেঞ্জ করতে হবে। সে যেতেছে সাদার মধ্যে ওয়েবসাইট, তুমি বানাইছো কালোর মধ্যে ওয়েবসাইট। তার থেকে এটা বেটার না, একটা পেজ বানাও, দেখাও ভাই কেমন হয়েছে দেখো তো। ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ভালো হচ্ছে, ক্যারি অন, তাহলে ঠিক আছে, ফাইন। আর যদি বলে খারাপ হয়েছে, রিভিশন, তাহলে আমার একটা পেজে রিভিশন করতেছি, 10টা পেজে তো রিভিশন দেওয়া লাগতেছে না, তাই না? সো পার্শিয়াল পার্ট ক্লায়েন্টকে দেখাবা, খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা একটা স্যাম্পল ডিজাইন নেওয়ার চেষ্টা করব। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি, আমার স্ট্যাট অনুযায়ী এরকম একটা এডটেক ওয়েবসাইট দেওয়া উচিত ওরে। এখন ওর স্ট্যাট অনুযায়ী ধরো codebenbiri.net, আমি জাস্ট একটা উদাহরণ দিই, ওর স্ট্যাট অনুযায়ী ওর এরকম একটা ওয়েবসাইট লাগতেছে, সাদার মধ্যে। ওর একটা থিঙ্কিং বা ওর মনের মধ্যে একটা আশা থাকে না, আমার ওয়েবসাইটটা এরকম হবে, যে বানাই মানে যে ক্লায়েন্ট তার কথা বলতেছে আর কি, এরকম সাদার মধ্যে একটা ক্লিন ওয়েবসাইট লাগবে। তখন তুমি যদি ওকে এরকম ডার্ক মোডের একটা সাইট দিয়ে রাখো, ও তো রাগ করবে। তাই তুমি ওকে বলো ভাই তুমি আমাকে দুই একটা স্যাম্পল দিতে পারো, ডু ইউ হ্যাভ এনি কম্পিটিটর ওয়েবসাইট ইন ইউর মাইন্ড। আবার অনেকে বলতে লজ্জা পায় কম্পিটিটর বা আরেকজনের ওয়েবসাইট দিব, এটা কেমন হইলো। সেই জন্য ওপেন করে দিবা, ক্লায়েন্টকে বলবা ডু ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন অর এনি কম্পিটিটর ওয়েবসাইট। কম্পিটিটর মানে বুঝছো না, ও একটা প্লাম্বিং কোম্পানির ওয়েবসাইট বানাতে যেতেছে, ওর আরো প্লাম্বার চারপাশে অনেকগুলো ওয়েবসাইট সে দেখছে অবশ্যই। এরকম কি বলবা, এরকম কোনো কম্পিটিটর ওয়েবসাইট থাকলে ইউ ক্যান শেয়ার উইথ মি সো আই ক্যান ফলো দ্যাট ডিজাইন। তখন কি হবে, ও তুমি যখন এরকম একটা স্ট্রাকচার পাই যাবা, তোমার মাথায় ঢুকে যাবে, আচ্ছা এরকম ক্লিন সাদার মধ্যে ওয়েবসাইট লাগবে, ঠিক আছে। কালার একটাই কালার হবে, আচ্ছা ঠিক আছে। এবং অনেক গ্যাপ থাকবে, প্যাডিং থাকবে, তখন তুমি যখন বানাবা তখন দেখবা অটোমেটিক্যালি ওর স্যাম্পলের মতো তোমার কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। রাইট? সুতরাং স্যাম্পল ওয়েবসাইট থাকলে ভালো। আর না থাকলে তুমি কি করবা, তুমি তোমার বিহেন্সের মুড বোর্ড দিয়ে দিবা, তোমার কাছে তো আছে বিহেন্স, সেখানে তোমার অজস্র মুড বোর্ড তৈরি করা আছে। এখন তোমার কাজ হইতেছে ক্লায়েন্ট যে রিলেটেড কাজ মানে চাইতেছে, সেই রিলেটেড একটা ক্যাটাগরি বা মুড বোর্ড তুমি ক্লায়েন্টকে ধরায় দাও। যেমন এডুকেশনাল ওয়েবসাইট ক্লায়েন্ট বানাতে যাচ্ছে, এডুকেশনাল ওয়েবসাইট একটা মুড বোর্ড তোমার কাছে আছে, এই মুড বোর্ডটা তুমি ওকে দিয়ে দাও। ও তখন চুজ করুক কিরকম ওয়েবসাইট তার কাছে ভালো লাগতেছে, হয় ক্লায়েন্ট দেবে নাহলে তুমি দিবা। লাস্টে আমরা একটা কাস্টম অফার পাঠাই। আমরা অনেকে মনে করি আমাদের গিগের প্রাইস যা আছে সেটাতেই আমাকে সারা জীবন কাজ করতে হবে, নো। ক্লায়েন্ট তোমার কাছে আসবে, ক্লায়েন্ট তোমার সাথে কথাবার্তা বলবে, তুমি ক্লায়েন্টকে একটা কাস্টম বাজেট দিবা, যে ভাই এটা সত্যি, যেমন এই গিগে মনে হয় $30 আছে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে আমরা $70 একটা অফার পাঠাইছি, ক্লায়েন্ট রাজি হয়েছে দেখি তো অফার পাঠাইছি। এটা কেমনে পাঠায় দেখো, ক্রিয়েট অ্যান অফার নামে একটা অপশন আছে। তোমাকে যেই গিগ থেকে তোমাকে ক্লায়েন্ট নক করছে সেই গিগটাই চুজ করবা, সিঙ্গেল পেমেন্ট চুজ করলা, কয় দিনে কাজ করবা, ক্লায়েন্টকে তো বলছোই তুমি 7 দিন লাগবে, 7 দিন। ক্লায়েন্টকে বলছোই তুমি $70 লাগবে, $70 শেষ। এরপরে সেন্ড অফার বাটনে ক্লিক করো, তারপর ক্লায়েন্ট অফারটা অ্যাকসেপ্ট করলেই কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি যে কাস্টম যে কোনো অ্যামাউন্টেরই অর্ডার নিতে পারতেছো। এটা এমন না যে তোমাকে ক্লায়েন্ট যে বাজেটটা দিছে সেই বাজেটেই কাজ করতে হবে, মানে গিগে যে প্রাইসটা দিছো সেই গিগে অর্ডার করবে এরকম না। ক্লায়েন্ট তোমার কাছে আসবে, মেসেজ করবে, রিকোয়ারমেন্ট বলবে, তুমি তোমার বাজেট বলবা, সব হইলে তারপরে অর্ডার আসবে। আচ্ছা, এই 5টা ফ্যাক্টর আমরা সবাই বুঝলাম। আর এক্সট্রা যে ফিচারগুলো আছে এই শীটটা তোমাদের দেওয়া আছে, তারপর আমি আবার দিচ্ছি, সেখানে দেখবে একদম নিচের দিকে অনেকগুলো ট্যাব আছে কিন্তু, হ্যাঁ ট্যাব, এই যে দেখো একটা ট্যাব, একটা ট্যাব, একটা ট্যাব, একটা ট্যাব। আমরা এখন বাজেট, অ্যাপ্রোচ, নেগোসিয়েশন ট্যাবে আছি। এই ট্যাবটা একটু শীটটা থেকে খুঁজে বের করবা।
অলরাইট, লাস্টে কাস্টম অফার পাঠাইলাম। এই ডকটা পড়বা, এখানে কি কি লিখছি না লিখছি সব পড়বা। বাজেট তো ওপেন থাকবে, তারপর একটা হালকা বাড়ে বাজেটের আইডিয়া দিতেছি, একদম লোয়েস্ট না হলেই না। ল্যান্ডিং পেজ অ্যাটলিস্ট $10 প্রথম প্রথম 20টা অর্ডারের ক্ষেত্রে। এসিওর কাজ $10 পার পেজ, স্পিড $40 থেকে $50 নিবা। সাইন আপ ফর্ম $10 থেকে $20, ফুল ওয়েবসাইট $70 থেকে $150, বুকিং $50, এলএমএস ট্রাভেল মানে নিশ বেস ওয়েবসাইট $120, পিক্সেল $10, ফেসবুক চ্যাটবট $10, এলিমেন্টরে বা ডিবি বিল্ডারে পার পেজ $10 মিনিমাম, হ্যাঁ। পার্সোনাল ওয়েবসাইট বানানো 50, থিম কাস্টমাইজেশন 80, প্লাগ ইন কাস্টমাইজেশন 50, মেইল চিম বা ইমেল ক্যাম্পেইন এগুলো হচ্ছে তোমার 20, এরকম করে নিতে পারো। এখন আমরা ক্লায়েন্টের সাথে যখন কথাবার্তা বলতে যাব, তখন আমাদের কি হবে, কথাবার্তা কি বলবো কি কোশ্চেন করবো মাথা ব্ল্যাঙ্ক থাকবে। তখন তোমার কাছে যখন একটা ক্লায়েন্ট হঠাৎ করে আসবে, তুমি অনেক প্যানিক থাকবা, সো তখন তোমার মাথা ঠিক মতো কাজ করবে না। তুমি জানতে এমন কোনো কোশ্চেনও করতে ভুলে যাবা। সো আমরা ক্লায়েন্টকে যত কোশ্চেন থ্রো করব তত বেশি ভালো। একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করতেছে মানে আমার সাথে আরো 4-5 জনের সাথে কথা বলতেছে। তো আমি একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা যখন অনেক দূর আগায় নিয়ে যাব, তখন নতুন আরেকজনের সাথে ক্লায়েন্ট কথাবার্তা বলতে চাবে না। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে, একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করতেছে, একে যত কোশ্চেন করা যায় তত ভালো। কোশ্চেনগুলা নিজ বেস আলাদা আলাদা। তুমি ই কমার্সের যদি গিগ দাও, কি কি হতে পারে কোশ্চেন, এই তোমার কয়টা প্রোডাক্ট আছে, পেমেন্ট গেটওয়ে কি সেট আপ করা আছে তোমার, না আমি সেট আপ করে দিব, কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করবা, তোমার শিপিং বা ট্যাক্স কি কনফিগার করতে হবে না কনফিগার করা আছে, তোমার কি কোনো পছন্দের থিম আছে। তো এই যে কোশ্চেন, এগুলাকে আমরা, যা তোমার 4টা গিগ আছে তুমি জানো, সেই 4টা গিগের উপরে তুমি ইউজার কুইক রেসপন্সে ক্লিক করে, ক্রিয়েট নিউ কুইক রেসপন্সে ক্লিক করে, ধরো এটা কমার্সের উপরে কমার্স, ঠিক আছে, পেস্ট করে রাখো, হ্যাঁ, জাস্ট এটা রাখার জন্য রাখা, সেভ। এখন কোন একটা ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে, তুমি তখন কি করবা, এটা তো সেভ করে রাখছি তাই না, মেসেজে ক্লিক করে তুমি দেখবে যে কমার্সের কি কি কুইক মেসেজ আসছে, কয়টা প্রোডাক্ট আপলোড করতে হবে, ঠিক আছে, এই একটা একটা কোশ্চেন করবা, হ্যাঁ, এগুলো সব ক্লোজ করে রেখে দিলাম। এন্ড এই এটা কোশ্চেন করবে, হাউ মাচ প্রোডাক্ট ইউ নিড টু আপলোড। এটা যখন আনসার শেষ হয়ে যাবে, সেকেন্ডটা তোমার পেমেন্ট গেটওয়ে কি হবে। তারপর 3 নম্বর, এই যে কোশ্চেন গুলো তুমি এইখানেই সেভ করে রাখতে পারো, আলাদা ডক টক লাগবে না, এইখানে এই যে কুইক মেসেজে গিয়ে সেট আপ করে রাখতে পারবা, ঠিক আছে। কুইক মেসেজের আরো কিছু কাজ আছে, এটা আমি পরে দেখাবো না। তো তোমরা চ্যাট জিপিটি দিয়েও বাইর করতে পারো। সো চ্যাট জিপিটিকে জাস্ট জিজ্ঞাসা করবা হোয়াট ক্যান বি। আচ্ছা, 10টা লিস্ট দাও। সে বলতেছে কি কোশ্চেন নিতে পারে। বেশি ইলাবোরেট করে ফেলছে, আমি জাস্ট বললাম আমার জাস্ট 10টা পয়েন্ট দাও, শেষ। ওকে, সে বলতেছে যে তোমার আসলে অনলাইন স্টোরের মেইন পারপাসটা কি। তোমার কি অলরেডি ডোমেন হোস্টিং আছে, দেখছো কি চমৎকার একটা কোশ্চেন। কতগুলো প্রোডাক্ট লাগবে দেখছো। তোমার কি কোনো ডিজাইন স্টাইল পছন্দ করা আছে, তুমি তোমার ওয়েবসাইটে কি কি ফিচার লাগবে, তোমার পেমেন্ট মেথড কি কি ইউজ করবা, তোমার শিপিং অপশন কি, তোমার প্রোডাক্ট ডেসক্রিপশন ইমেজ সবকিছু রেডি আছে, তোমার কি এসইও অপটিমাইজেশন বা স্পিড অপটিমাইজেশন করা লাগবে, দেখছো বাজেট। তা এই যে চমৎকার 10টা কোশ্চেন, এরকম প্রত্যেকে প্রত্যেকের নিশ অনুযায়ী এরকম 10টা করে কোশ্চেন বাইর করে ফাইবারে কুইক মেসেজের ভিতরে সেট করে রাখতে পারবা না, নাকি বলো। পারবো ভাইয়া। অলরাইট।
ওকে, আগে আমরা নিজেদের মাথা দিয়ে করতাম, এখন চ্যাট জিপিটি বাইর করে দেয়, দেখছো? ক্লায়েন্ট হ্যান্ডেল। অলরাইট, এটা হচ্ছে, এবার ক্লায়েন্ট আসছে আমার কাছে, ঢুকে গেছে অর্ডার, কেমনে হ্যান্ডেল করব? আমার একটা গুগল স্লাইড দেওয়া আছে, এটা কোনো একটা মিট আপের একটা স্পিচ ছিল, যে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোই আমি ভিডিওতে ইলাবোরেট করছি, লেটস সি। I'm obsessed with trying to find my next creative idea, and sometimes all you've got to do is go. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য কিছু হ্যাকস। প্রথমেই বি অনেস্ট, ক্লায়েন্টের সাথে আমি যখন কমিউনিকেশন করব, একটা প্রজেক্টের টেকনোলজি কি হবে, ডেডলাইন কেমন হবে, বাজেট কেমন হবে, শুরুতেই ট্রান্সপারেন্ট থাকা উচিত। সেকেন্ড পয়েন্টটা, আন্ডার প্রমিস, অর্থাৎ আমি যতটুকু কাজ পারবো তার থেকে কিছুটা কম প্রমিস করব, সো দ্যাট আমি যদি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি করতে যাই, আমি যদি সেই প্রমিসটা অনুযায়ী ডেলিভার করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি নাও করতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু কিছুটা আন্ডার প্রমিস করছি। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, ধরা যাক আমি একটা এসইও এক্সপার্ট, সো আমি একটা ওয়েবসাইটকে গুগলের 8 নম্বর পেজে র্যাঙ্ক করাতে পারবো। সো আমি সেফ থাকার জন্য ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে 10 নম্বরে র্যাঙ্ক করে দিব। সো দ্যাট যেটা হবে, আমি যদি 8 নম্বরে র্যাঙ্ক করতে পারি দ্যাট উড বি গ্রেট, আর যদি নাও পারি অ্যাটলিস্ট 10 নম্বরে থাকবে। সো আমি সেফ জোনে থাকতেছি। এর পরের পয়েন্টটা, টেক মোর টাইম, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য আমার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বেশি সময় নিব। সো ক্লায়েন্টরা, বিশেষ করে আমাদের দেশের বাইরে যে সমস্ত ক্লায়েন্টরা থাকে তারা আসলে খুবই টাইম কনসিয়াস। সুতরাং আমরা যখনই বেশি সময় নিব তার মধ্যে ডেলিভারি করতে পারলে তো ভালোই, আর যদি সেই সময়ের মধ্যে ডেলিভারি নাও করতে পারি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশি সময় নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি চমৎকার, যেমন আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, সে ফ্রেন্ডটা বাসায় নাই, তাই আমি ফ্রেন্ডকে ফোন করলাম, ফ্রেন্ড বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। সো আমি কিন্তু ওই 1 ঘন্টা ঘুরবো, চায়ের দোকানে চা খাবো, গল্প করব, 1 ঘন্টা পর আবার যখন এসে দেখবো সে ফ্রেন্ডটা আসে নাই, আমার কিন্তু আসলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? সো আমি যদি সে ফ্রেন্ডটা আমাকে আগেই বলতো যে 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু 2 ঘন্টা ওভাবে ম্যানেজ করে নিতাম। সো দ্যাট আমরা সবসময় ক্লায়েন্টকে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় বলবো প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে। পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ ইন টাচ, অর্থাৎ ক্লায়েন্টের সাথে রেগুলার টাচে থাকা, অর্থাৎ আমার কতটুকু কাজ হলো, কতটুকু কাজ আরো সময় লাগতে পারে, বা এই কাজটুকু বা ডিউ কাজটুকু করার জন্য আরো কেমন সময় লাগবে, রেগুলার বেসিস যদি আমরা ক্লায়েন্টের সাথে আপডেটেড থাকতে পারি দ্যাট উড বি গ্রেট। ক্লায়েন্টরা অনেক ফ্রেন্ডলি হয় আসলে। এরপরে যে ব্যাপারটা, ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে একটা 10 পেজের ওয়েবসাইট করতে দিছে, আমি একটা পেজ খুব সুন্দরভাবে করে ক্লায়েন্টকে জমা দিলাম, একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হলো, ওয়াও চমৎকার একটা সাইট বানিয়েছে। সো পরবর্তীতে যদি আমাদের আসলে ওই সাইটটা করতে ডেলিভারিতে বা কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু আসলে থিঙ্ক করবে যে না, আই এম গেটিং আ গুড কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট একটা ইমপ্রেশন দেওয়ার ট্রাই করবো। আর যদি আমরা পুরো সাইটটা করার পর ক্লায়েন্টকে জমা দিই, দেখা যায় 10টা পেজে 10 ধরনের প্রবলেম, ক্লায়েন্ট আমাকে পুরো সাইটটা আবার নতুন করে করতে বলতে পারে। শুরুতেই যদি আমরা প্রবলেমটা জেনে যাই, অল্প কিছু কাজ ডেলিভার করে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্টের চয়েসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ ফার্স্ট ইমপ্রেশন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর শিডিউল, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করি আমাদের আসলে টাইম জোন আলাদা, ইএসটি টাইম এবং বিইটি টাইম বা নিউ ইয়র্ক টাইম অবশ্যই আলাদা। সো আমি আমার টাইম জোনে অ্যাভেলেবেল যদি থাকি আমি অবশ্যই তাহলে মিটিং করবো, এবং যদি সময় ওই একটা ক্লায়েন্ট আমাকে টাইম বললো ওই সময় আমি আসলে ঘুমাবো, সো দ্যাট আমাকে আসলে জানাতে হবে ট্রান্সপারেন্টলি যে এই টাইম আমার আসলে ঘুমের টাইম, আমি আফটার 6 আওয়ার্স আই ক্যান ডু আ মিটিং। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্লিট ইউর ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ অনেক ক্লায়েন্টের কাজ অল্প সময় শেষ হয়ে যায়, অনেক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। কিছু ক্লায়েন্ট আমাকে রেগুলার বেসিস একটা প্যারা দিতে পারে, এই কতক্ষণে লাগবে কতক্ষণে লাগবে। আর কিছু ক্লায়েন্টের টাইম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে বলছে ফাইন তুমি 30 ডেজে করো, 15 ডেজে করো। সো দ্যাট আমাকে আমার কাজগুলোকে স্প্লিট করতে হবে এফিসিয়েন্টলি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট আসলে কি ধরনের জিনিস চাচ্ছে, কত তাড়াতাড়ি চাচ্ছে, এই জিনিসগুলোর উপর আমার আসলে কাজগুলোকে স্প্লিট করে ফেলতে হবে। আমাদের অ্যাকাউন্ট যখন অনেক গ্রো করে ফেলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চলে আসে, সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বলা শিখতে হবে, সে নো রেদার দেন মেবি, অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে আমি বিজি, সো আমি এখন আর এক্সট্রা কাজ নিতে পারতেছি না। আমি ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টকে বলবো আমি আসলে এখন কাজ শুরু করতে পারবো না, আমার কাজ শুরু করতে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর এতদিন পরে তুমি ডেলিভারি পাবা। ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে ফাইন, আর না হায়ার করলে কোনো সমস্যা নেই, কারণ আমার
আমরা দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে দেখা যায় আসলে অন টাইমে ডেলিভারি করতে পারি না, বা দ্রুত কাজ করতে গিয়ে প্রজেক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তার থেকে বেটার আমরা অল্প কিছু কাজ নিব, বা আমার আসলে যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী কাজ নিব এবং সেই অনুযায়ী ডেলিভারি করবো। সো এরপরে যে পয়েন্টটা, অ্যান্টিসিপেট দ্য ক্লায়েন্টস নিড, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং গুলো করি তখন আমরা কিন্তু জাস্ট হ্যাঁ পারবো বা ইয়েস আই ক্যান ডু, আমি এই ধরনের কাজ করছি, এরকম না করে আমরা যদি আসলে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টের সাথে একটা ডিসকাশন ক্রিয়েট করতে পারি। লাইক ক্লায়েন্ট আমাকে বললো যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি যেহেতু ওয়েব ডেভেলপার আমি ওয়েবসাইট দিয়ে উদাহরণ দিচ্ছি। সো তারপর আমি ওকে বলতে পারি ঠিক আছে তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে পারো, অথবা এটা কোডিং দিয়ে করতে পারো, অথবা এটা উইক্স দিয়ে করতে পারো। ক্লায়েন্ট আমাকে বললো আমার একটা ইভেন্ট পেজ লাগবে, তখন আমি মানে আমি অ্যান্টিসিপেট করতেছি, অর্থাৎ আমি বলতেছি সাজেশন দিচ্ছি এরকম না এরকম হইলে ভালো হয়, তুমি ওটাও হোস্টিং নিতে পারো, এই ডোমেইনটা ভালো হবে তোমার জন্য। এন্ড ডোমেইনে আসলে তোমার ইয়ারলি কস্টটা অনেক বেড়ে যায়, সো দ্যাট তুমি ডোমেইনটা তুমি 6 মাসের জন্য নিতে পারো। সো এই ধরনের কিছু অ্যান্টিসিপেশন যখন থাকবে ক্লায়েন্টরা আসলে খুবই খুশি হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট এট দ্য ভেরি বিগিনিং। পরের যে ব্যাপারটা এটা হচ্ছে শেয়ার রেগুলার রিপোর্টস। এটা আমাদের একদমই দেখা যায় না, আমরা আসলে ফুল কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্টের বলে দেখা কাজ হয়েছে। বাট বেসিক প্রসেসটা হচ্ছে আমরা উইকলি বা ডেইলি অথবা মান্থলি বেসিস আমরা আসলে ক্লায়েন্টকে রিপোর্ট করবো, অর্থাৎ এই যে এতটুকু কাজ হয়েছে, এতটুকু কাজ হইতে আরো এতদিন সময় লাগবে, সো তুমি আমাকে বলো যে তোমার আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তোমার আসলে তুমি কি হারি কিনা ইনা হারি কিনা। সো এই জিনিসগুলো আমার রেগুলার বেসিস রিপোর্ট থাকে। এটা ভিডিও মিটিং করতে হবে, নট লাইক দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার যে আমি এতটুকু করছি, আগামী এতদিনের মধ্যে এতটুকু কাজ হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অর ফেস টু ফেস কল। আমি নিজে পার্সোনালি ফেস করছি, যে সমস্ত ক্লায়েন্টকে আমি আসলে ভিডিও কলে নিয়ে আসতে পারছি 80 থেকে 85% ক্লায়েন্ট খুব দ্রুত কনভার্ট হয়ে গেছে। বিকজ আমি যখন একটা ভিডিও কলে থাকতেছি, আই ক্যান শেয়ার মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি যে এই ধরন তুমি এরকম একটা সাইট চাচ্ছ, সো দিস আর দ্য প্রজেক্টস আই হ্যাভ ডান সিমিলার টু দ্যাট। সো এটা অনেক হেল্প করে এবং ক্লায়েন্টকে দ্রুত কনভার্ট করা যায়। যে বললাম অ্যান্টিসিপেটের ব্যাপারটা থাকে, অর্থাৎ ক্লায়েন্টকে আমি সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বুঝতে পারতেছে, ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্ট একটা কমিউনিকেশন থাকলে ইটস রিয়েলি ভেরি ইজি টু গেট মোর প্রজেক্টস। এর পয়েন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে হ্যান্ডেল ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। আমরা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পেতে পারি। কিছু ক্লায়েন্ট অনেক কিছু জানে, কিছু ক্লায়েন্ট কিছুই জানে না, আর কিছু ক্লায়েন্ট কিছু কিছু জানে। সো প্রথম দুইটাই আসলে খুব খারাপ, অর্থাৎ দেখা যায় যে সমস্ত ক্লায়েন্ট অনেক বেশি জানে তাকে হ্যাপি করা টাফ, আর যে সমস্ত ক্লায়েন্ট কিছুই জানে না তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলে সেই জায়গাটা ফিক্সিংটা সে আসলে বলতে পারে না, কিছুই জানে না সে। আর রেদার দেন কিছু যদি জানে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে থার্ড টাইপ অফ ক্লায়েন্ট ইজ গুড। সো দিস আর দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং হ্যাকস ফর আ ফ্রিল্যান্সার, এন্ড আই থিঙ্ক এই হ্যাক গুলো মনে রাখলে যে কোনো অ্যাকাউন্টে যে ক্লায়েন্ট গুলো আসবে। আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, এটা তোমরা ব্র্যান্ডিং যারা করছো ব্র্যান্ডিং ক্লাসে দেখছো, বাট যারা আমাদের এখানে জাস্ট নতুন করে ফাইবার ক্র্যাশ করতে আসছো তাদের জন্য নতুন ফেক ক্লায়েন্টের উপর একটা আমি ডকুমেন্ট দিলাম, এবং ব্লগও আছে। এটা কি হলো আবার? আচ্ছা, আসো ভিডিওটা দেখে ফেলি। Check this out. In just a sec, I'm going to speak with a different accent. And just between you and me, আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে, তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নিই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার 1 হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার
স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার 2 হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো $500 থেকে $800, এটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে $2000, $3000 বা $5000। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের $5000 বা $10,000 অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। সো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার 3 হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে। তো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, .com এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিংক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসামওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল। ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেনের অ্যাক্সেস দিচ্ছে। ফাইবার থেকে হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেনের ট্রান্সফার করছে। দেন আমার পেনের থেকে হ্যাকারের পেনে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে, কমন একটা স্ক্যাম। জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও। ধরা যাক একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না। যদি তুমি এই কাজটা করতে পারো, দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, ফেক চেক at US ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এরা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। সো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। সো তাইলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000-3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো। এরকম একবার, দুইবার, তিনবার
হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে, এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 1,200 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000, 7,000, 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানিপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা, এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। হ্যাঁ, তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে, সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলা যায় তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম, এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিব দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। বুঝছো তো নাকি এরকম স্ক্যামে পড়ছো না অনেকে? এইভাবে মেসেজ দিছিল কিন্তু রেসপন্স করি নাই। গুড। আচ্ছা, আর যারা নতুন আসছো, তাদের নতুন মানে কি আমাদের ফাইবার ক্র্যাশে নতুন, তারা এই ট্যাকটিকটা একটু দেখে নিবা। অনেক সময় আমাদের ইংলিশ ক্লায়েন্টের সাথে কথা বলতে, মানে কথা যদি আমরা মিটিং এ থাকি, কথা বোঝা যায় না। সো এই অ্যাসেন্ট বুঝার চমৎকার একটা টুল হচ্ছে ট্যাকটিক। তো জাস্ট আমি একটু দেখাই দিই, আমি পুরোটা দেখাবো না। কেমন হয় আপনি একটা ক্লায়েন্টের সাথে মিট কমপ্লিটলি বুঝতেছি না, মানে এই যে কথাবার্তা এটার একটা ডিটেইলস সামারি নিয়ে চলে আসছে, রাইট? $100 এবং কমপ্লিশন কন্ট্রাক্টটার জন্য ট্রান্সক্রিপ্ট জেনারেট করছি। তো এই ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাটা, ওয়ার্কের একটা ক্লায়েন্ট, জুমের লিঙ্কটা আপওয়ার্কের মাধ্যমে দেওয়া হয়েছে, যে জুমে আপওয়ার্কের লিঙ্কটার মাধ্যমে দেওয়া হয়েছে ব্রাউজার বেসড। সুতরাং এই মিটিং এ আমি দেখব একটা রিয়েল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এবং এই কমিউনিকেশনে ট্যাকটিকের মাধ্যমে ট্রান্সক্রিপশন গুলো জেনারেট কিভাবে করতে হয়। Hi Daniel, can you hear me? Yeah, can you hear me? Yeah, I can hear you also. So I saw that you need a Webflow landing page, right? Yeah. And by today we have to finish this. Okay, so can you please? I can show you. Yes, can you I please? can show you. আচ্ছা, এবার দেখবা ক্লায়েন্ট যা বলে বা আমি যেটা বলি, হাতের ডান দিকে দেখো লেখা হচ্ছে, মানে ইনস্ট্যান্টলি তোমাকে লেখাতে কনভার্ট করে দিচ্ছে। অনেক সময় তুমি ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝবা না, অ্যাকসেন্ট বুঝতে অনেক সমস্যা হবে অনেক ক্লায়েন্টের। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কথা খুব কম বোঝা যায়, ইউকে কথাও খুব কম বোঝা যায়।
ইউএস এর অনেকগুলো সিটি আছে যাদের কথা একটু কমপ্লেক্স মনে হয়। সো এই যে হিয়ারিং ইস্যু, চায়না, অ্যারাবিক এদের মুখের মধ্যে আটকে রেখে কথা বলে। তাইলে অনেক সময় এই অ্যাকসেন্টগুলো না বুঝতে পারলে হাতে এই ট্যাকটিক টুলটা যদি তোমাদের জুমে ইনস্টল করা থাকে, জুমের অ্যাপের মাধ্যমে ইনস্টল করা যায়, আর মিটেও ইনস্টল করা যায়। কিভাবে ইনস্টল করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি ভিডিওতে, জাস্ট তোমরা এটা ইউজ কেসটা দেখো। ইনস্ট্যান্টলি হাতের ডান দিকে তোমাকে লিখে দিচ্ছে। এই যে দেখো মিনাজুল আসিফ কি বলছে, ড্যানিয়েল কি বলছে। Show my screen 1 second. Can you see my screen, right? I can see the screen. So, I consider this is not exactly how it should be, Yeah. but basically there is this logo here. Yeah. And then there is a paragraph. Yeah. Actually, let me show because I think I will. ওকে, এই যে একটা সুবিধা, এটা সবার ইউজ করা উচিত না। ভিডিও কলে কথা বুঝতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তুমি খুব সুন্দরভাবে ভিডিওটা ইনস্ট্যান্ট তো দেখতেছোই, আবার এই ভিডিওটা যখন শেষ হবে, দেখো আমি যে মিটিং করার সময় ট্যাকটিক কিন্তু আমাদের পুরা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিছে, তাই না? মিটিং অপশনে পরবর্তীতে ট্যাকটিক মিটিংটা শেষ করার পরপরই ট্যাকটিক কিন্তু আমাকে আমাদের মাই মিটিং অপশনে নিয়ে আসছে, এবং এইমাত্র যে মিটিংটা শেষ করলাম আমার মিটিং, এখানে গেলাম, এখানে কিন্তু আমার টোটালি আমি ক্লায়েন্টের সাথে কি কথাবার্তা বলছি পুরো জিনিসটাই দেখানো আছে, রাইট? মানে অনেক সময় হয় না যে তুমি ক্লায়েন্টের সাথে হ্যাঁ করে বেরো যাও মিটিংয়ে, যতদূর বুঝছো। এরপর পরবর্তীতে ঠান্ডা মাথায় এখানে প্রত্যেকটা স্ক্রিপ্ট কি লেখা আছে দেখো, মানে কে কি বলছে প্রত্যেকটা পার্ট লেখা আছে, দেখে দেখে বুঝতেছো। কি বলছে লাইন বাই লাইন, আমি কি বলছি, ক্লায়েন্ট কি বলছে, সবগুলো জিনিসই কিন্তু সামারি আকারে রয়ে গেছে। আফটার দ্যাট আমরা কিন্তু শর্ট সামারি জেনারেট করতে হবে। শর্ট সামারিতে ক্লিক করার পর এই পুরা কাজটা আসলে একটা শর্ট সামারি আমাদেরকে দিয়ে দিবে। এর পাশাপাশি আমরা কিন্তু লং সামারি এবং ডিটেইলস কাজ করতেছে না যে পরবর্তী। থ্যাংক ইউ এভরিওয়ান। ট্যাকটিক দিয়ে আরেকটা মজার কাজ করতে পারবো, এবং তিনটা কাজ দেখাইছি ট্যাকটিক দিয়ে। সো ট্যাকটিকটা ইনস্টল করে ফেলবা। ট্যাকটিকের ভিডিওটা দিয়ে দিছি, পুরো ভিডিওটা দেখলে তুমি দেখতে পারবে যে কীভাবে আসলে আমরা ইনস্টল করি, ঠিক আছে? আচ্ছা, কুইক মেসেজ, প্রত্যেকটা টপিকের উপরে তোমরা কুইক মেসেজ সেট আপ করে রেখে দিবা। যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, যে যেমন শপিফাইয়ের উপরে শপিফাই স্টোর ডিজাইন কাস্টমাইজ করতে হবে কিনা, স্পিড লাগবে কিনা, প্রোডাক্ট কতগুলো আছে, ব্যাকআপ লাগবে কিনা, পিক্সেল লাগবে কিনা, প্রোডাক্ট ওয়ারেন্টি বা সাবস্ক্রিপশন ফিচার লাগবে কিনা। এই যে কোশ্চেন, যত কোশ্চেন করবা ক্লায়েন্ট মনে করবা খুশি হবে, যত কোশ্চেন ক্লায়েন্ট তত খুশি, ঠিক আছে? এটা মনে রাখবা। এরপর ফাইনালি আমরা একটা কাস্টম অফার পাঠিয়ে দিই জেনারেলি, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো এই ছিল। আচ্ছা, ফাইবার লার্ন এগুলো এখন বাদ পড়ে গেছে, এগুলো আগে ছিল স্কিল টেস্ট এবং লার্ন, এটা এখন দরকার নেই। তাহলে বাজার অ্যাপ্রোচ নেগোসিয়েশন এছাড়াও আমরা তোমাদেরকে একটা ডেঞ্জারাস জিনিস দিব, সেটা হচ্ছে আমাদের করা অন্ততপক্ষে 70-80টা ক্লায়েন্টের ডাইরেক্ট ভিডিও অথবা চ্যাট কমিউনিকেশন, যেগুলা অর্ডারে কনভার্ট হয়েছে। এই 50, 60, 70টা ভিডিও, এই 88টা ভিডিও আছে এখানে, এই 88 ভিডিওটা যারা শেষ করতে পারবা, পুরো ক্লায়েন্টের একটা কমিউনিকেশনের ভিডিও দেওয়া আছে, হোয়াট এভার ইজ দ্য সেক্টর, যাই হোক তুমি দেখো ক্লায়েন্ট কত্তুর বলে, কি বলে, কি বললে খুশি করা যায়। প্রত্যেকটা কাজে আমি আসলে শুরু কাজ কি বুঝছি, 80% কেসে ক্লায়েন্টের সাথে আমি খালি গল্প করছি, মানে ক্লায়েন্টের যা বলছে আমি হ্যাঁ হু করে গেছি। 80% কথা ক্লায়েন্টে বলতে দিবা। 20% কেসে তুমি এমন সব কথাবার্তা বলবা বুদ্ধিমানের মতো, যেমন হঠাৎ করে সবকিছু বলতেছে, বলছে আচ্ছা তোমার বুকিং ফিচারে কি ফ্রি হবে না পেইড হবে। কথাটা শুনে যাতে বুঝে ক্লায়েন্ট যে না, ও তো জানে বুকিং ফিচার ফ্রিও হইতে পারে পেইডও হইতে পারে। ব্লগ আপলোড করতে হবে, তোমার ব্লগগুলো কি রেডি করা আছে, কন্টেন্ট ইমেজ সবকিছু সহ। মানে এই যে মাঝখানে মাঝখানে একটা দুটো এমন কথাবার্তা বলবা যাতে ক্লায়েন্ট বুঝে তুমি ওয়াইজ, তুমি এই জিনিসটা জানো। আর 80% খালি বিজ্ঞের মতো শুনবা। দেখো ভিডিওগুলো দেখলেই You বুঝবা। have the perfect response in your head, but your fingers just can't keep up. We've all been there. Typing, deleting, retyping.
এই সিঙ্কটাতে। With AI, You can create any character you want in seconds. this used to require huge Hollywood but. Can you hear me? Yes, how are you, my friend? Doing great. Yeah, I saw you need some fixing. So can you please elaborate the issues actually so that I can give you some estimate? And I actually working on Wix for last 5 or 6 years and completed over 400 projects. Yeah. Nice. Okay, good. Yeah. So basically we want to mainly optimize our website for SEO and all organic. We want to definitely be ranked higher. We do prefer Wix because we like how it's all in one. You can, run Google Ads, the submissions come in. But yeah, we've been having some we're not getting that much engagement recently. We're not getting that many forms submitted and all that. So I wanted to potentially go through a redesign, and yeah, I'll show you my website now. For sure. Yeah, we wanted to potentially redesign. We wanted to add a blog page, and then we wanted to kind of, I don't know, fix whatever you think with your expertise to be fixed. This is basically I did this myself, but on the MacBook it gets pretty hard. It gets pretty hard on a Mac. So we wanted to optimize for SEO, redesign some pages. To give you some reference, this is a pretty big company, and they do franchise, so they do all over the country. But this is a pretty big company, and I'm a really big fan of আমাদের ওই স্টেপটা চলে আসছে, কিন্তু স্যাম্পল সাইট ক্লায়েন্টই দেখা দিচ্ছে আমাকে। the way their website looks. Right? They're very clear cut. They mention their services, but also they have things like blogs, which helps with their SEO. So I would like to get one of these pages made. And they can switch over cleaning services and all that. So I don't know if you think that we should redesign the whole website, or what do you think? I think we should redesign the whole website. I think there are some content issue. Content issue means they are on your website there are not much contents are shown, so we can add some contents using ChatGPT. Later on, you can customize the content as per your requirements and needs. And I will suggest you to how much pages are there? I think 4 or 5, right? Yes. My website there are 1, 2, 3, 4, 5. Share the link of your website and your competitor website on Upwork. Yeah. তো দেখো, ও কিন্তু আমার সাথে কলে চলে আসছে আমার পরে, যে মেসেজ দিছে অজয় গুপ্তা। তাইলে ওকে কিন্তু হায়ার করে নাই, কারণ ও পিছায় ছিল। আমি কথাবার্তা অনেক দূর আগে নিয়ে গেছি খুব স্বাভাবিকভাবে ওকে বলবে যে আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলছি। এই জন্য যত ফাস্ট রেসপন্স করা যায়, দ্রুত রেসপন্স করা যায়, যত দ্রুত আসলে কাজটা ক্লোজ মানে রিপ্লাই করতে পারবা, এবং ক্লায়েন্টকে ভিডিও মিটিংয়ে আনতে হবে এমন কোনো কথা নেই। মেসেজ আমি যা বলতেছি এটা তুমি মেসেজে বলো, তাও তো হয়, তাই না? এখানে দেখবা লাস্টের দিকে বাজেট নিয়ে কথাবার্তা আছে, তো এটা পুরোটা দেখো, তাইলে তোমাদের বিশাল একটা আইডিয়া হবে। এই যে একটা ক্লায়েন্ট, গাছ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। When you have the perfect response in your head, your fingers just can't keep up. We've all been there, typing, deleting. So you need some subscription feature actually. So can you please describe what are the things actually left for your website to complete? I saw you already did. Yes. Yeah, can you share the screen and give me some insight? 1 second. So I don't have it on my phone. I'm on my phone right now. I left my laptop at work. That's where I have everything. Sure. Inside work. The website artist finished. There's a few things I want to tweak and make different, of course. And I'm able to do that. I might need to reach out for help just because I don't understand how to use Wix. But I think I did a pretty darn good job on finishing it. But
what I'm stuck on is adding a subscription service. Yeah. So, like, I know Wix, it gives you like the option to go in and like add digital copies or physical copies, but I don't know how to do the digital copies because I know there's a way to do it to where it's like, ওই বলবে সব কথা, আমি কিন্তু শুনবো, এমন ভাবে শুনবো মনে করবো যে আমি অনেক কিছু বুঝতেছি, না বুঝলেও মাথা নাড়াবো সুন্দর করে। পরে তোমার কাছে ভিডিও মিটিং রেকর্ডিং থাকবে, দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, সো এই সমস্ত মিটিংয়ে তোমরা যদি চাও আমাদের সাপোর্টের হেল্পও নিতে পারো। সাপোর্টে যদি আগে জানায় রাখো যে ভাই আমার এতটা সময় মিটিং আছে, সো আলাদাভাবে একটা লিঙ্ক দিয়ে ক্লায়েন্ট তোমার সাথে কনভার্ট করে নিবে। এটা বড় ক্লায়েন্টের কাজ ছিল। Hello, how are you? Can you hear me? Hi, I'm good, thanks. কানাডার 3টে রেস্টুরেন্টের মালিক এর একটা ওয়েবসাইট আমরা কত $750 দিয়ে করছিলাম। How are you doing? Doing great. Great. So, I'll tell you about the project that we have to do. Um, so can you hear me okay? Yeah, I'm here. Okay. So, we have an existing website, which is a restaurant website. Our restaurant has 3 locations, and currently we have 2 separate websites, and now we're opening a 3rd location. So we're like, okay, there's too many websites. We need one website for all 3 locations. So a lot of the information is already available online to be sort of copied and pasted over into one site. So from the entry standpoint of information, I don't. যাক, এটা বিশাল 30 মিনিটের মিটিং, দেখবা লাস্টের দিকে বাজেট নিয়ে একটা মজার কথাবার্তা আছে। আমি মোটামুটি বাজেট ধরে রাখছি 300 350 হইলে চলবে। ক্লায়েন্ট বলে আমি চাইছি মনে হয় কত 400-র মতো না 450-র মতো। ক্লায়েন্ট বলে আই উইল গিভ ইউ 700, বাট আমার কাজটা ভালো করে করবা। এরকম কিছু ভালো ক্লায়েন্টও পাওয়া যায়, বুঝছো, মাঝে মধ্যে। Here's how I fill gaps in my edits in sec. না, অ্যাড ব্লকার ছাড়া হচ্ছে না। So how are you? Can you hear? Filter for each locations. So if I need some extra images, then Yeah. and that's the best. ঠিক মনে নেই কোন জায়গায় বলছিলাম, একটু ভিডিওটা দেখে নিও। আচ্ছা, সো এখানে মজার মজার কিছু ভিডিও আছে, তো তোমরা, এটা খুব মজার একটা ভিডিও। তোমরা কি, আচ্ছা, এই ভিডিওগুলো আমি মাঝে মধ্যে দেই সোশ্যাল মিডিয়াতে, কেউ কি দেখছো? দেখো মাঝে মধ্যে? আচ্ছা, এনিওয়ে, এটা খুব মজার একটা ক্লায়েন্টের গল্প। Yeah, can you hear me? I can hear you just fine now. How are you doing? So it's a Chinese client, but Great. It is midnight over there. And you're doing the night shift, and So I saw the website like on our time there is night actually, and I go to sleep in the very morning. That's the way I'm working actually. Yeah. you're doing the night shift, and So I saw the website. I think there are a lot of opportunity to redesign the whole website. Do you have any more contents you want to add, or that is enough for you? And there is a top. so this is my husband's website. So ওর জামাইয়ের ওয়েবসাইট ওর ব্রিফ করতেছে, বুঝছো? ওর জামাই খুব ভালো মানুষ, আর জামাইটা হচ্ছে ইউকের আর ওয়াইফ হইতেছে চায়নার। he's here. Oh, this is Michael. We've shortlisted you. There's 2 others. তো ওর কথা হইতেছে আমার জামাইটা খুব বোকাশোকা, ও আসলে প্রজেক্ট তুলতে পারবে না, যার কারণে আমি আসলে প্রজেক্টটা কন্ডাক্ট করব। কিন্তু ওয়েবসাইটে কিন্তু ওর জামাই একজন বড় রিসার্চার, প্লাস্টিক এবং ওই যে ফেলে দেওয়া যে প্লাস্টিক, এগুলো দিয়ে নতুন কি কি জিনিস আসলে উদ্ভাবন করা যায়, এরকম কিছু রিসার্চের কাজ করে। ওই রিসার্চের ওয়েবসাইটটাই আমরা বানাইছিলাম। তো মজার, দেখবা লাস্টের দিকে জামাইয়ের খুব পচায় না, ওকে দিয়ে কিছুই হবে না, এই জন্য আমি আসছি। আর জামাই খুব হাসি মনে মেনে নেয় আর কি। ভিডিওটা দেখে অনেক মজা পাবা, লাস্টে মাঝে মাঝে আমরা এরকম মজা করছি ক্লায়েন্টদের সাথে।
আচ্ছা, তারপর হচ্ছে এই ক্লায়েন্টটা হচ্ছে নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট ছিল। ওর অ্যাকসেন্ট কিছু বোঝা যায় না, দেখো। Hello there. Minhaj, so how are you? I'm fine, and you? Great. Studio. I don't know if that's different from Wix, but it's made on Wix. It's already really developed, but we have a few issues, and we are searching for someone that can help us solve it. তো বেসিক্যালি ক্লায়েন্টের পারমিশন নিয়ে ভিডিওগুলো করছি আমার এডুকেশন পারপাস ফর ইউ। এইগুলা আসলে ওপেনলি শেয়ার করা নিষেধ। আপওয়ার্কের বা ফাইবারের ক্লায়েন্টের কমিউনিকেশন উই ক্যান নট শেয়ার আউটসাইড, বাট ক্লায়েন্টের পারমিশন নিয়ে আমরা আসলে বলি এডুকেশন পারপাস। আই হ্যাভ এ টেক প্ল্যাটফর্ম, আই হ্যাভ মেনি স্টুডেন্টস, সো আমি আসলে ফর এডুকেশন পারপাস আই ওয়ান্ট টু শো দেম আওয়ার কনভারসেশনস। ইজ দ্যাট ওকে ফর ইউ? দেন ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ ঠিক আছে, অনেক ক্লায়েন্ট বলে না দেওয়া যাবে না, তাহলে প্রতিদিন 2 দিনে করে মিটিং থাকে। তো ওইখান থেকে আমরা কিছু মিটিং তোমাদের জন্য রাখছি। সব যে ভিডিও আছে তাও না, একটু নিচের দিকে আমরা দেখবা ফাইবারে বিভিন্ন ক্লায়েন্ট কমিউনিকেশনের মেসেজিং আছে, মানে ক্লায়েন্টের সাথে এই যে 77 78 এগুলো দেখবা, এগুলো সব হচ্ছে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের ফাইবার ক্লায়েন্ট কমিউনিকেশন। মানে আমি কমিউনিকেশন করে দিচ্ছি। আমার চ্যানেলে গিয়ে লাস্টে তোমরা ডাইরেক্ট আমি আসলে আমার চ্যানেলে গিয়ে লাইভ কমিউনিকেশন লিখে এই দেখো এগুলো সব চ্যাট কমিউনিকেশন। ওরা আসলে একটা পেজ মানে একটা পিএইচডি ফাইল দিতে, যেটা একটা ফটোশপের ফাইল, সেই ফটোশপের ফাইলটাকে সে আসলে একটা পেজে কনভার্ট করতে যাচ্ছে, একটা কাস্টম পেজ ডিজাইন। তো পুরোটা দেখবা আমি কোন লাইনের পর কোন লাইন লিখছি, একটা কমপ্লিট আইডিয়া হবে। 10টা 20টা ভিডিও দেখলে আর কিছু লাগে একটা ক্লায়েন্টে কি বলতে হয় না বলতে হয়, ক্লিয়ার হয়ে যাবে না? অ্যান্ড ডু ইউ ওয়ান্ট মি টু শেয়ার দ্য প্লে লিস্ট? তোমাকে দেখবা ভিডিওগুলা শেয়ার করলে তোমাদের সাথে, অবশ্যই দেখবো ভাইয়া। নাকি রেখে দিবা? না না, অবশ্যই দেখবো। ভাইয়া ওই যে ক্লাস ডগে রাখে দেন, ক্লাসরুমে। ক্লাসরুমে দিচ্ছি। মানে অ্যাটলিস্ট হিউজ আইডিয়া হবে। এই 70 80টা ভিডিও দেখো, আর কিচ্ছু লাগবে না। এবং এখানে প্রত্যেকটা কনভার্টেড ক্লায়েন্ট। কনভার্টেড মানে কি, যাদের অর্ডার আমি নিছি, যাদেরটা নিতে পারিনি এগুলো আমি রাখিনি। এটা কোনো টপিকে রাখলাম না, একদম টপে পাবা, একদম টপে। আচ্ছা, এই প্লেলিস্টগুলো দেখো। এছাড়াও প্রথম প্রথম ভয় লাগতে পারে, সেক্ষেত্রে আমাদের জুম সাপোর্টে চলে যাবা। জুম সাপোর্টে গিয়ে বলবা ভাই ক্লায়েন্টের মেসেজ একটু প্রায়োরিটি বেস দেখেন, তখন দেখা যাবে অন্য সাপোর্টগুলো বন্ধ করে তোমার সাপোর্টটা প্রায়োরিটি দিয়ে দেখতেছে। দ্যাটস অল আজকের ক্লায়েন্ট কমিউনিকেশন। নেক্সট ক্লাস আমরা ফাইবার ট্রিক্স এন্ড টিপসে চলে যাব পার্ট 2-তে। সম্ভবত একজন আপু নিবে তোমাদের ক্লাসটা, আর তারপরের পার্টে আমি আবার ঢুকে যাবো আর কি। সো কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্ট ঢুকার আগে কি করতে হবে বলছি, ঢুকার পরে কেমনে হ্যান্ডেল করবা, অনেস্ট থাকবা, এটা নিয়ে একটা ফুল ভিডিও দেখাইছি। ডেলিভারি দেওয়ার সময় কি করবা এগুলো আমি আরেকটু পরে দেখাবো। শেষ দিকে কি করতে হবে, ডেলিভারি দেওয়ার সময় রেটিং রিভিউ কিভাবে স্মার্টলি চাইতে হবে। রেটিং রিভিউ কিন্তু ডাইরেক্টলি ফাইবারে চাওয়া যায় না, সেক্ষেত্রে কিভাবে চাওয়া যেতে পারে, ওগুলো আমি ডেলিভার কিভাবে করব ওই জিনিসগুলো আমি কথাবার্তা বলবো নেক্সট ট্রিক্স এন্ড ট্রিপস পার্ট 3-তে।